ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখছিস, ওই ছেলেটা জোশ না, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের মুখ থেকে স্পর্শকে উদ্দেশ্য করে বলা কথাটা যেন মোটেই সহ্য হলো না মুগ্ধতার। এই মুহূর্তে মেয়েটার থেকে স্পর্শর প্রতি রাগটা বেশি হচ্ছে। কি দরকার ছিল এত সুন্দর দেখতে হওয়ার? তাতে যে মেয়েগুলো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তাকে স্পর্শ বোঝে না। কিন্তু মেয়েটা হয়তো জানে না যে স্পর্শ নামক মানুষটার কেবল ওর আর তার ওপর সমস্ত অধিকার। ও কেবল মুগ্ধতার। মেয়েটাকে পাশ কাটিয়ে ছুটে গেল স্পর্শর কাছে, গিয়ে হুট করে স্পর্শকে চাপটে ধরল। হঠাৎ এমন কিছুতে স্পর্শ অবাক। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে ওর দুই গালে হাত রেখে স্পর্শের গালে বেশ শব্দ করে একবার চুমু দিল। স্পর্শ আহামকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা সত্যি অনেক বোকামো করে মাঝে মাঝে। মুগ্ধতার এমন কাজ দেখে স্পর্শর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা ঠিক কি। ঠিক কোনো না কোনো মেয়ে ওর দিকে বাঁকা চোখে তাকিয়েছে, আর মুগ্ধতা তাকে বোঝাতে চেয়েছে যে মানুষটা ওর, কারোর নজর তার উপর পড়লে সে সহ্য করবে না। স্পর্শের ওপর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা মেয়েটির শরীর জুড়ে যেন শিহরণ বয়ে গেল। মেয়েটা কি আজব, এভাবে হুট করে একটা ছেলেকে জড়িয়ে ধরে তার গালে কিস করবে। মেয়েটা তার পাশে দাঁড়িয়ে থাকা মধু বলে মেয়েটাকে ফিসফিসিয়ে বলল, দেখ মেয়েটা কি অসভ্য, এভাবে একটা অপরিচিত ছেলেকে পাবলিক প্লেসে কিস করবে। এবার দেখ মেয়েটা ঠিক একটা চড় খাবে ছেলেটার হাতে, শুধু দেখতে থাক। না, সেটা হচ্ছে না, এমনটা হওয়ার নয়। ওটা ওরই বয়ফ্রেন্ড, আর এটা নতুন না। কোনো মেয়ে স্পর্শ ভাইয়ের দিকে তাকালে মুগ্ধতা সহ্য করে না। মেয়েটা অবাক হলো, সাথে বিরক্তও হলো। ছেলেটাকে দেখে সিনিয়র মনে হচ্ছিল, তাই নিতু ভেবেছিল একটা সুযোগ নেবে, কিন্তু তার হলো কই। তবুও মনের ভেতর একটা আশা রইল যে স্পর্শ হয়তো একটা হলেও চড় মারবে। কিন্তু না, স্পর্শ কিছুই বলছে না। মুগ্ধতার রাগি চোখে স্পর্শর দিকে তাকিয়ে আছে। স্পর্শ একবার মুগ্ধতার দিকে আর একবার নিতুর দিকে তাকাচ্ছে। মুগ্ধতা স্পর্শ সাদা অ্যাপ্রনটা দু হাত চেপে ধরে বলল, নাও কিস মি। স্পর্শ জানে যে মুগ্ধতার জেদের সামনে ও কিছুই করতে পারবে না, তাই বাধ্য ছেলের মতো মুগ্ধতার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিল। মুগ্ধতা মেয়েটার দিকে তাকিয়ে একটা চোখ মারল, ঠোঁটের ইশারায় বোঝালো, স্পর্শ আমার। মেয়েটা রেগে সেখান থেকে চলে গেল। মেয়েটা যেতেই মুগ্ধতা স্পর্শর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে কলেজ ক্যাম্পাসের এক ধারে নিয়ে গিয়ে স্পর্শর সাদা অ্যাপ্রনের বাম দিকে ঠোঁট বসিয়ে ওর হালকা গোলাপি লিপস্টিকের রংটা সেখানে রাঙিয়ে দিল। স্পর্শর দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এই লিপস্টিকটা চকলেট ফ্লেভারের, রোজ স্মেল নেবেন আর তারপর আমাকে কল করবেন আর আমাকে অনুভব করবেন, বুঝেছেন? আর যদি না করি? তাহলে এই হার্ট সার্জনের হার্টটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে সুন্দর করে শোপিসে সাজিয়ে রাখবো। অ্যান্ড আই মিন ইট, ওকে? রেগে গেলে তোমার ফেসটা পুরো টুইং মার্কা লাগে। ইন ইউর ল্যাঙ্গুয়েজ। মুগ্ধতার রাগ লাগছে। সে জানে যে স্পর্শ তাকে রাগাতে ভালোবাসে। আপনি একটা কালো বান্দর। তুমিও তো পিঙ্কি পিঙ্কি টুইং টুইং নাগিন। মুগ্ধতা হাঁটতে শুরু করলো। স্পর্শ হেসে মুগ্ধতার পিছন পিছন যেতে লাগলো। সামনে নিতুকে দেখে চোখ মারলো। মেয়েদের সাথে ছোটখাটো ফ্লার্ট করতে স্পর্শর জোশ লাগে। নিতু স্পর্শর দিকে তাকিয়ে আছে। নির্ঘাত আজ রাতে ওর ঘুম হবে না। ছেলেটা ওর ঘুম কেড়ে নিয়ে গেছে। নিতু ওর বুকে হাত দিয়ে দেখলো ওর হৃদস্পন্দন দ্রুত হারে বাড়ছে। দৌড়ে ছুটে গেল মধুকে কথাটা বলতে। গাড়িতে বসে আছে দুজন। স্পর্শ ড্রাইভ করছে আর মুগ্ধতা রাগে রাগে ফেস করে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে সরু চোখে বলল, নিতুর মধ্যে জোস একটা ব্যাপার আছে, তাই না? ইন্নালিল্লাহ, এই আপা কেঁপে গেছে। আজকে গাড়ি থেকে আমাকে ফেলে না দিলেই খুশি। নিতুকে? কে নিতু? আমি তো কোনো নিতুকে চিনি না। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর কলার ধরল। গাড়িটা ডিসব্যালেন্স হতে যাবে তার আগে স্পর্শ গাড়ি থামিয়ে দিল। আহ মুগ্ধ, কি হচ্ছে এটা? মুগ্ধতার চোখের কোণে জল চিকচিক করছে। স্পর্শ জেনেও কি অবুঝের মতো ব্যবহার করে? সে কি বোঝে না যে তার কষ্ট হয় স্পর্শর দিকে অন্য কেউ তাকালে? মুগ্ধতা গাড়ি থেকে নামতে গেলে স্পর্শ জোরে বলল, গাড়ি থেকে এক পা
পাও নামলে ফলাফল ভালো হবে না কিন্তু মুগ্ধতা। মুগ্ধতার নামটা শুনে ওর রাগ হলো। স্পর্শ ওকে মুগ্ধ ডাকে বা মুগ্ধ পড়ি, আর মাঝে মাঝে বিরক্ত হলে মুগ্ধতা ডাকে। মুগ্ধতার রেগে গিয়ে নামতে গেলে স্পর্শ হাত ধরে নিল, এক টানে নিজের কাছে এনে মুগ্ধতার চোখে চোখ রেখে বলল, সবার সামনে তোমার পাগলামো সহ্য করলেও একাকী অবস্থায় এমন অবুঝের মতো ব্যবহার করলে কিন্তু সহ্য করব না আমি। ভালোভাবে বারণ করেছি, শুনবে না হলে। কথাটা বলে থেমে গেল স্পর্শ। মুগ্ধতা হাত ঝটকা মেরে স্পর্শ থেকে সরে গেল। ওর খুব কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদবে না। কান্নার শব্দটা মুগ্ধটার সাথে বেমানান। নিজেকে সামলে বাইরের দিকে তাকালো। স্পর্শ আবার ড্রাইভ করতে শুরু করলো। আসলো বাড়ির সামনে একটা রিক্সা চলে এসেছিল, আর একটু না থামলেই অ্যাক্সিডেন্ট হতে পারত। স্পর্শ খেয়াল করছিল, কিন্তু মুগ্ধতা লক্ষ্য করেনি। স্পর্শ খেয়াল করেছিল, কিন্তু মুগ্ধতা লক্ষ্য করেনি। স্পর্শ ড্রাইভ করতে শুরু করলো। হাতে গোনা 10 মিনিট পর মুগ্ধতার বাসার সামনে গাড়ি থামাতেই মুগ্ধতা নেমে হর্ন করে চলে গেল। স্পর্শর দিকে তাকালো না। অন্যদিকে স্পর্শ ভালোবাসার পরশ না আঁকলে মুগ্ধতা এক পাও নড়ে না। আর আজ মুগ্ধতা হনহনিয়ে চলে গেল, যার অর্থ দিন শেষে ওকে ট্র্যাট শরীর নিয়ে একটা ভালোবাসার পরশ আঁকার জন্য আবার এই বাসায় ছুটে আসতে হবে। একথা ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার গাড়িতে উঠতে গেলে পেছন থেকে মুগ্ধতার মা অর্থাৎ স্পর্শর মামি শিখা খান ডেকে উঠলেন। স্পর্শ, কি হইছে? মুগ্ধতা হনহনিয়ে রুমে ঢুকে দরজা দিল। আওয়াজও আসছে রুম ভাঙচুরের। স্পর্শ শ্বাস ফেলে বলল, মামি একটু রাগ করেছে ও। রাতে মনে হচ্ছে আমাকে আবার এই বাসায় আসতে হবে। আমি এখন আসছি, ওকে সামলে রাখো ততক্ষণ। কথাটা বলে স্পর্শ গাড়ি নিয়ে চলে গেল। শিখা খান উদাস হয়ে বাসায় ঢুকলেন। যে স্পর্শর কথা ছাড়া মুগ্ধতা আর কারোর কথা শোনে না, সেই স্পর্শই মাঝে মাঝে ওর প্রতি ফেড আপ হয়ে যায়। না জানি ছেলেটা কোনদিন রাগ করে বলেই ফেলে, আমি এই পাগলকে বিয়ে করতে পারবো না। বেশ কিছুক্ষণ ভাঙচুর করে মুগ্ধতা হাত পা গুছিয়ে বিছানায় বসে রইল। বাইরের দরজায় ওর আম্মু বারবার ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু ও যে ফারহাদ খান মুগ্ধতা, এত সহজে দরজা খুলবে না। দরকার হলে যতক্ষণ না স্পর্শ আসবে ততক্ষণ এভাবেই বসে থাকবে। স্পর্শর বলা পাগলামি কথাটা ওর বড্ড গায়ে লেগেছে। যারা পাগল তারাই তো পাগলামি করে, তাহলে স্পর্শ কি ইনডাইরেক্টলি ওকে পাগল বোঝাতে চাইলো? এই কথাটা ভেবে ভাঙচুর করার জন্য জেদটা আরো বেড়ে যাচ্ছে। রাগ সামলাতে না পেরে হাতের পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা দূরে টান মারল অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ওর শখের প্রিয় মাছগুলো মেঝেতে ছটফট করছে। মুগ্ধতা একটা সময় কুপিয়ে কেঁদেই ফেলল। স্পর্শ কি বোঝে না যে ও তাকে ঠিক কতটা ভালোবাসে? তুই কি ঠিক বলছিস যে ওই হ্যান্ডসাম ছেলেটা ওই পাগল মেয়েটার বিএফ? আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিভাবে কি? রাস্তা দিয়ে হাঁটছে আর মধুকে এই কথাগুলো বলছে নিতু। সন্ধ্যা 7:30 বাজে। এখন নিতু আর মধু দুজন একটু শপিংয়ে গিয়েছিল। মধু আর বুঝতে বাকি রইল না যে নিতু স্পর্শর কথা ভেবে নিজেকে পাগল বানাচ্ছে। মধু হঠাৎ থেমে গিয়ে বলল, শোন, স্পর্শ ভাইয়ের ক্রাশের অভাব নেই। ওনার পার্সোনালিটাই এত জোস। উনি আমাদের থেকে বয়সে 6 বছরের সিনিয়র। 2 বছর আগে কলেজ পাস আউট করেছে। স্পর্শ ভাই ঢাকা মেডিকেলে টপ রেজাল্ট করেছিলেন সেইবার, তাই ওনার স্ট্যান্ডার্ড অনেক হাই। আর যদি বলিস মুগ্ধতার কথা, তাহলে মুগ্ধতাও কিছু কম যায় না। ওর ক্লাসে পারফরমেন্স দেখিস না কেমন? শুধু মেয়েটা একটু পাগল পাগল। স্পর্শ ভাইকে কারোর সাথে দেখলেই সহ্য করতে পারে না। ওকে আমি সব বললাম, দেখ তুই কি করবি। হঠাৎ পাশ দিয়ে একটা বাইক যেতে নিতু বলে উঠল। স্পর্শ? মধু অবাক হয়ে তাকালো। হ্যাঁ, সত্যি তো স্পর্শ। এখন না জানি এই মেয়ে কি করে। মামি, মুগ্ধ কোথায়? ও তো ওর ঘরে, এখনো বাইরে আসেনি। ওর বাপিও বাড়ি নেই যে ওকে বোঝাবে। তাছাড়া রোজাও বাসায় নেই। রোজা ওর আব্বুর বাসায় গেছে, কালকেই চলে আসবে। স্পর্শ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। মুগ্ধতার ঘরের একটা এক্সট্রা চাবি কারোর কাছে না থাকলে স্পর্শর কাছে আছে। স্পর্শ চাবি দিয়ে লক খুলে রুমে ঢুকলো। গিয়ে দেখে মুগ্ধতা ঘুমোচ্ছে। চোখের কাজল ল্যাপটানো, ঠোঁটের গোলাপি লিপস্টিকও হালকা হয়ে গেছে, চুলগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো মুখের ওপর।
স্পর্শ কানের পাশে চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধ তার কানের কাছে গিয়ে বলল, এই মুগ্ধ, 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 এই মুগ্ধ পাখি উঠো, তোমাকে মামি কেঁদে ডাকছে। তুমি কিছু খাওনি আর রুমের একই অবস্থা করেছো তুমি। খালি পায়ে কোনি লাফালাফি শুরু করলেই তো হাত পা কেটে ফালাফালা হয়ে যাবে। উঠো। মুগ্ধতা উঠছে না দেখে স্পর্শ মুগ্ধতার কপালে ঠোঁট বুলিয়ে চলে যেতে নিলে মুগ্ধতা স্পর্শর হাত ধরে আটকিয়ে বলল, একবার বলুন না যে ভালোবাসি। স্পর্শ মুগ্ধতার কথা শুনে মুচকি হেসে মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, না বললে কি ভালোবাসা হয় না? না হয় না। আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন কি না। দেখো, আমিও তো এক্সপ্রেসিভ নই, তাই এইগুলো আমি কখনো কাউকে বলিনি আর বলতেও পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? না বললেও যে ভালোবাসা যায় না, এটা কোনো কথা না মুগ্ধ। তাহলে বলছেন না কেন? মুগ্ধতার চোখের কোণে জল। এর আগেও স্পর্শকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে ভালোবাসে কি, কিন্তু স্পর্শ কখনো বলেনি যে সে তাকে ভালোবাসে। কিন্তু তার হাবভাবে সে বুঝিয়ে দেয় যে সে তার মুগ্ধকে কতটা চায়। এটা নতুন কিছু নয়, এর আগেও মুগ্ধতা জিজ্ঞাসা করেছে, স্পর্শ উত্তর দেয়নি। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। স্পর্শ এক কথার মানুষ, ও বেরিয়ে গেল। সাথে সাথে মুগ্ধতা স্পর্শর ফোনে SMS দিল, বলতে হবে না ভালোবাসি, তবু একবার বললে হয়তো শান্তি পেতাম। বাই দ্য ওয়ে, 21 বার কল করেছি, রিসিভ করেননি। জানি রাস্তায় নিতুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সে খবর আমার কাছে আছে। এখন আমার যা মন চায় আমি তাই করব, অ্যান্ড আই মিন ইট। ওকে? সত্যি 21টা কল। নিতুর প্যারায় পড়ে ও আসতেও 45 মিনিট লেট করে ফেলেছে, আর কলটাও ধরেনি। এখন ও জানে মুগ্ধতা কি করবে। মুগ্ধতা এখন একটা ধারালো ব্লেড নেবে আর সেটা হাতের শিরা বরাবর ক্রমাগত চালাবে। এটা নতুন কিছু না, এর আগেও 3 বার মুগ্ধতা এমনটা করে ফেলেছে। ওর হাতের একটা জায়গা জুড়ে কালচে দাগ পড়ে গেছে ব্যান্ডেজ করতে করতে। স্পর্শ ছুটে গেল, দেখলো মুগ্ধতা রুমে নেই। তাহলে কি ছাদ থেকে লাফ মারার প্ল্যান করেছে? স্পর্শ দৌড়ে গেল। স্পর্শ আর 1 মিনিটও অপেক্ষা করলো না। যদি একটুর জন্য সবটা শেষ হয়ে যায় তাহলে স্পর্শ তা কখনোই মেনে নিতে পারবে না। ও নিজের কি অবস্থা করবে তা হয়তো ও নিজেও জানে না। স্পর্শ সিঁড়ি দিয়ে উঠছে আর বাইরে প্রবল মেঘের গর্জন শুনতে পাচ্ছে। ও বাসা থেকে বার হওয়ার সময় আকাশ পরিষ্কারই ছিল। তারপর হঠাৎ রাস্তায় নিতু আর মধুর সাথে দেখা হলো। স্পর্শ বেশ গতি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই পেছন থেকে কেউ স্পর্শ নাম ধরে ডেকেছে। তা শুনে স্পর্শ থেমে গেল। পেছনে তাকাতে দেখলো নিতু আর মধু। নিতুকে দেখে স্পর্শর কপাল চাপড়ানোর মতো অবস্থা। ভাবতে লাগলো যে কি জন্য ও থামতে গেল। এখন এই মেয়ের জন্য ওর মুগ্ধতার কাছে যেতে গিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। স্পর্শ নরম গলায় বলল, কিছু বলবে? নিতু তাড়াতাড়ি মধুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে স্পর্শর কাছে নিয়ে গিয়ে বলল, ভাইয়া, আমরা একটু সমস্যায় পড়েছি, তাই আপনাকে হঠাৎ রাস্তার মাঝে দেখলাম। আর আপনাকে যেহেতু আমরা চিনি, আপনি পরিচিত একজন, তাই ভাবলাম আপনার কাছেই সাহায্য চাই। স্পর্শ বুঝতে পারলো এই মেয়ে এখন ঠিক উদ্ভট কিছু দাবি করবে, তবুও বাধ্য হয়ে বলল, কি সাহায্য লাগবে বলো? আসলে ভাইয়া, আপনি তো দেখেছেনই যে আকাশে কি পরিমাণ ম্যাঘ করেছে, তাই এখন রিক্সা করে বাসায় যেতে গেলে যদি মাঝপথে ভিজে যাই তাহলে তো একটা বাজে ব্যাপার হবে। জ্বর কাশি ও হয়ে যেতে পারে, আর আবার জ্বর হলে পরের দিন বিছানা ছেড়ে উঠতেই পারি না। তাছাড়া কালকে কলেজে ল্যাব টেস্টও আছে, তাই অ্যাবসেন্ট হতে চাইছি না। ভাবছিলাম কিছুটা হেঁটে কোনো কার বা সিএনজি পেয়ে যাব, কিন্তু কিছুই তো পেলাম না, তাই আর কি। মধু শুধু অবাক হচ্ছে। অনর্গল মিথ্যা বলে চলেছে, এমনটা ওরা ভাবেনি। মধু বিএফ ওদের বাসায় দিতে আসবে এমনটাই কথা হয়েছিল ওদের, কিন্তু এই মেয়ে যে স্পর্শকে পটানোর জন্য ক্রমাগত মিথ্যা বলে চলেছে। মধু একবার নিতুর দিকে তাকিয়ে চোখের ইশারা করে বলল যে কোনো দরকার নেই, ওরা স্পর্শের সাথে যাবে না। কিন্তু কে শোনে কার কথা? নিতু মধুর কথা শুনল না। স্পর্শের উত্তরে আর অপেক্ষা না করে নিতু বাইকে উঠে পড়ল। মধুকেও ইশারা করছে।
মধু তো উঠতে নারাজ। ওর বিএফ ওর বাসা থেকে এতটা আসে শুধু ওদের ড্রপ করতে, এসে যদি শোনে যে চলে গেছে তাহলে কুরুক্ষেত্র বানাবে। নিতু বাইকে উঠে স্পর্শকে কিন্তু কিন্তু করে বলল, ভাইয়া কাঁধে হাত রাখতে পারি না, মানে রাস্তায় ঝাঁকুনি হলে যদি পড়ে যাই তাই আর কি। হুম। মধু আমতা আমতা করতে করতে উঠল। স্পর্শ মনে মনে চরম বিরক্ত হচ্ছে, একে অনেক লেট, তার ওপর সারাদিন হসপিটাল থেকে মুগ্ধতাকে সময় দেওয়া, ওকে বাসায় ড্রপ করে দেওয়া, বাসার লোকের জন্য খানিকটা সময় বার করা, নিজের জন্য একটু সময় বার করা, এগুলো করতে করতে ও হাঁপিয়ে যায়। তবুও মুগ্ধতার কারণে কখনো বিরক্তি প্রকাশ করেনি ও। যতই হোক মুগ্ধ পরিটা যে ওর নিজেরই। স্পর্শ বেশ জোরে বাইক চালাচ্ছে, ঠিক যতটা সময় লাগে তার থেকে সময় বার করার চেষ্টা করছে। মুগ্ধতার বাসা বনানী 11 নম্বর রোডে, কিন্তু নিতুর বাসা ঠিক কোথায় স্পর্শ জানে না। কোনো কিছু না বলে মেয়েটা হুট করে বাইকে উঠে গেল। মুগ্ধতার বাসার কাছাকাছি পৌঁছে গেছে প্রায়, কিন্তু নিতু কোথায় নামবে কিছুই বলছে না দেখে স্পর্শ বলল, তোমরা কোথায় নামবে? বনানী ভিউ এইচএস এ। স্পর্শ মুগ্ধতার বাসা ক্রস করে যেতে হয় নিতুর বাসায়। মেয়েটা একটা উৎকো ঝামেলায় জড়ালো। স্পর্শ মুগ্ধতার বাসার সামনে বেশ জোরে বাইক চালালো। মিরপুর টু বনানীর রাস্তা স্পর্শর মগজে যেন ভেসে বেড়ায়। রোজ একই রাস্তা দিয়ে যেতে যেতে সবটা চেনা হয়ে উঠেছে। রোজ ঢাকা হসপিটাল থেকে মুগ্ধতার মেডিকেল কলেজ, মুগ্ধতাকে পিক করে মুগ্ধতাকে বনানী দিয়ে এসে নিজেকে আবার মিরপুরের বাসায় যেতে হয়। সারাদিন অনেক খাটনি হয়ে যায়, কিন্তু যেদিন ও মুগ্ধকে পেয়ে যাবে সেদিন থেকে এসব কষ্ট আর অনুভব হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে। স্পর্শ মিথ্যে একটা হাসি ফোটালো, নিতুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মধুর দিকে তাকালো। মধুর চোখ মুখ শুকনো লাগছে, তা দেখে স্পর্শ বলল, আরে ওকে। হুম, ওকে। আরও মধু আর আমি নিতু। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনাকে দেখে সিনিয়র মনে হয়। হুম, আমি ঢাকা হসপিটালের একজন সার্জন। নিতু আর মধু দুজনেই অবাক। নিতু কৌতূহল দেখিয়ে বলল, ভাইয়া বাসার ভিতরে এসে কথা বলা যায় তো? না, অন্য কোনো দিন, আজ তারা আছে। একটা কথা জিজ্ঞেস করব? কথাটা শুনতে না শুনতে স্পর্শ বাইক স্টার্ট দিল। এই মেয়ের আজাইরা প্যাচাল শোনার মতো সময় ওর হাতে নেই। আচ্ছা, আজ আসি। নিতু দেখলো মধু অনেক রেগে আছে, তাই ওর কথা কাটানোর জন্য বলল, দেখেছিস স্পর্শ ভাইয়া কিভাবে কথাটা এড়িয়ে গেল? উনি ঠিক জানতেন যে আমি ওই মুগ্ধতা না কি ওর কথা জিজ্ঞাসা করব, আর উনিও আমাকে মেবি পছন্দ করেন, তাই বলল না কিছু। মধুর এমনিতেই রাগ হচ্ছে, তার ওপর নিতুর আজগুবি আজাইরা কথা ওর আর সহ্য হচ্ছে না। ও রেগে গিয়ে বলল, স্পর্শ না, স্পর্শ ভাইয়া বল। কথাটা বলে মধু হনহনিয়ে চলে গেল। নিতুর আর কি সে তো আনন্দ সপ্তম আসমানে ভাসছে। কথাগুলো ভাবতে ভাবতে স্পর্শ সিঁড়ি বেয়ে উঠছে। জানি কখন কি অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। যতই ছাদের দিকে এগোচ্ছে ততই হার্টবিট বেড়ে যাচ্ছে স্পর্শর। এমন ভয় ওর আগে কখনো হয়নি মুগ্ধতাকে নিয়ে। মুগ্ধতা যদি ওর যাওয়ার আগে ছাদ থেকে ঝাঁপ দেয় তাহলে? না না, ওর আর কিছু ভাবতে পারছে না। দৌড়ে ছাদে গিয়ে মুগ্ধতাকে কোথাও পেল না। এদিক ওদিক খুঁজছে, মুগ্ধতাকে কোথাও দেখছে না স্পর্শ। হয়তো ওর চোখ দুটো বড্ড বেশি চঞ্চল দৃষ্টি নিয়ে দেখছে তাই। তাহলে কি মুগ্ধতা এতক্ষণে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে? আর যাই হোক, এই 3 তলা ছাদ থেকে কেউ ঝাঁপ দিলে তার যে আর বাঁচার সম্ভাবনা নেই তা স্পর্শ জানে। হঠাৎ কানে ট্যাপ কলের জলে চুই চুই আওয়াজ কানে আসতেই স্পর্শ ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো মুগ্ধতা ওর অ্যাকোয়ারিয়ামের মরা মাছগুলোকে জলে চোবাচ্ছে আর বিড়বিড় করে কি সব বলছে। হয়তো ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। স্পর্শর মাথায় যেন আগুন চড়ে গেল ওকে এভাবে দেখে। মুগ্ধতার কাছে গিয়ে ওকে আচমকাই হাত ধরে টেনে মুগ্ধতার গালে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম ও মুগ্ধতার গায়ে হাত তুলেছে। এর আগে কেউ মুগ্ধতাকে মারার সাহস দেখায়নি, কিন্তু আজ স্পর্শ মারল। মুগ্ধতা গালে হাত দিয়ে স্পর্শর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আর এদিকে স্পর্শ ক্রমাগত ওকে বকেই চলেছে। একটা সময় মুগ্ধতা ফুপিয়ে কেঁদে দিতেই স্পর্শর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মুগ্ধতা এত সহজে কখনো কাঁদে না, খুব কষ্ট না পেলে।
স্পর্শ মুগ্ধতার প্রতি দুর্বল হচ্ছে, কিন্তু মুগ্ধতাকে বোঝানো দরকার যে বারবার এই পাগলামোগুলো করার মানেই হয় না, তাও এত ছোট ছোট কারণে। মুগ্ধতা গালে হাত দিয়ে কাঁদছে। স্পর্শ ওকে হিড় করে টানতে টানতে নিয়ে গেল। নিচে গিয়ে জোর গলায় চেঁচিয়ে বলল, মামি, আমি মুগ্ধকে নিয়ে যাচ্ছি। কি হয়েছে বাবা? আর মুগ্ধ কাঁদছে কেন? আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি না বলেছিলে যতদিন তোমাদের বিয়ে হচ্ছে ততদিন ও বাসায় যাবে না? বলেছিলাম, কিন্তু এখন দেখছি পাগলের পাগলামি বন্ধ করার দরকার আছে। বলে মুগ্ধতার দিকে রাগি চোখে তাকালো। পাগল কথা শুনে মুগ্ধতারও রাগ উঠে গেল। ওর মা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, উঠো উঠো বলছি। মুগ্ধতা ভয়ে বাইকে উঠল। বাইকের পেছনের অংশ ধরে আছে, কিন্তু স্পর্শকে ধরছে না। স্পর্শ বেশ জোরে গাড়ি চালাচ্ছে। হঠাৎ স্পর্শ বলল, আমাকে ধরো। মুগ্ধতা ধরল না। স্পর্শ এবার ইচ্ছে করে ভাঙা রাস্তার মাঝে গাড়ি নিয়ে গেল, আর সেই ধাক্কায় মুগ্ধতার উল্টে পড়ে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি করে মুগ্ধতা স্পর্শকে ধরে নিল। রেগে গিয়ে বলল, ঠিক মতো চালাতে পারেন না? এক্ষুনি যদি আমি পড়ে যেতাম তাহলে কি হতো? আর আমার ড্রেসে যে কাদা লেগে গেল তার বেলায়? ভালোই হতো, তোমার মরার শোকটা মিটত। কথাটা বলে গাড়ি চালানোই মনোযোগ দিল। মুগ্ধতা রাগী মুখ করে বাইকের দিকে তাকাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চুলগুলো বাতাসে উড়ছে। অনুভূতিটা দারুণ। স্পর্শ লুকিং গ্লাসটা ঠিক করে মুগ্ধতার মুখ বরাবর রাখলো। মুগ্ধতাকে দেখা যাচ্ছে, আর বাতাসে উড়ছে ওর খোলা চুল। নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছে। কে দেখে বলবে যে এই মেয়েটা স্পর্শকে নিয়ে এত পজিটিভ, এমন বাচ্চামো স্বভাবে? স্পর্শ মুচকি এসে ড্রাইভ করায় মন দিল। স্পর্শর বাসার সামনে এসে বাইক থামাতেই মুগ্ধতা বাইক থেকে এক প্রকার লাফ দিয়ে নেমে পড়ল। ছিটে ছিটে বৃষ্টিতে ও ভিজে গেছে পুরো। পোশাকটাও চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি নেমে দৌড় দিল বাসার ভেতরে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় স্লিপ কেটে ধাম করে পড়েও গেল। আহ করে শব্দ করে উঠল, সাথে সাথে মুখ চুপে ধরল। স্পর্শ দেখলে ওর খবর খারাপ করে দেবে। তাড়াতাড়ি উঠে বাসার ভেতরে ছুটল। ফুপি, ফুপি, কই তুমি? ফুপি, মা কই? দেখো তোমার বেয়াদব ছেলের জন্য আমার কি অবস্থা হয়েছে। ফুপি, কই তুমি? মুগ্ধতার গলার আওয়াজ শুনে স্পর্শর মা তনিমা আহমেদ কিচেন থেকে বেরিয়ে এলেন। মুগ্ধতাকে দেখে এক প্রকার অবাক হলেন, কারণ প্রায় 5 বছর হলো মুগ্ধতাকে স্পর্শ এ বাসায় আসার অনুমতি দেয়নি। তাই কারোর সাধ্যে কুলায়নি মুগ্ধতাকে এই বাসায় একদিনের জন্য হলেও নিয়ে আসার। উনি মুগ্ধতার অবস্থা দেখলেন। চুলগুলো ভেজা, প্লাজামাটাও ভিজে গেছে, আর কাদা লেগে গেছে, আর পোশাককেও ভিজে গেছে। উনি অবাক হয়ে বললেন, মুগ্ধ, তুই এই বাসায়? মুগ্ধতা গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ফুপি, তোমার ছেলে জোর করে এনেছে, তুমি আমাকে বাঁচাও প্লিজ। উনিও মুগ্ধকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তা তুই আবার নতুন করে কি করেছিস শুনি? মুগ্ধতা এবার ওনাকে ছেড়ে চেঁচিয়ে বলল, আমি কিছুই করিনি। আমার অ্যাকোরিয়ামের প্রিয় মাছগুলো মরে যাচ্ছিল, তাই ছাদে উঠে ওদেরকে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম। ওরা বেঁচে ছিল না যদিও, তাও ওরা আমার অনেক প্রিয়। ওরা মরে গেছে মানতে পারছিলাম না, আর তার জন্য তোমার বেয়াদব ছেলে আমাকে কিনা চড় মেরেছে। আমাকে আজ পর্যন্ত কেউ মারার সাহস পায়নি। আর উনি এভাবে মারবে আমাকে? কথাটা বলে মুগ্ধতা ওর ফুপি তনিমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখনই স্পর্শ বাসায় ঢুকলো। মাথার ভিজে চুলগুলো আলতো করে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে বলল, আম্মু, খিদে পেয়েছে। কি পরেছো এটা তুমি? শাড়ি পরতে কে বলেছে? হালকা নরম গলায় মুগ্ধতাকে জিজ্ঞাসা করলো স্পর্শ। মুগ্ধতা না ওর কথার কোনো উত্তর দিচ্ছে, না স্পর্শর দিকে তাকাচ্ছে। মুগ্ধতার ভাবগতির দেখে স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে ওর গাল চেপে ধরে বলল, শুনতে পাচ্ছ না কি বলছি? মুগ্ধতার রেগে গিয়ে স্পর্শর হাতে এক ঝাড়া বাড়ি মেরে উঠতে গেলেই স্পর্শ বিছানার সাথে মুগ্ধতাকে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি কি পারমিশন দিয়েছি? স্পর্শ ওকে ওখানে বসিয়ে ওর ওয়ার্ড্রপ থেকে একটা জিন্স আর একটা টপ বার করে মুগ্ধতাকে বলল, নাও, চেঞ্জ ইট। আপনার ঘরে মেয়েদের ড্রেস মাঝে মাঝে ট্রায়াল দেন নাকি? একটা থাপ্পড় দিব, ফার্স্ট চেঞ্জ করো। আর তখন যদি অপাস করে ওখানে পড়লে ব্যথা পাওনি, পা কাটেনি, গোড়া হয়ে যাওনি,
এভাবে তাকাচ্ছ কেন? আর চাঁদে কি করতে গিয়েছিলে? আপনি দেখতে পাননি আমি কি জন্য গিয়েছিলাম? ফাজলামি করো আমার সাথে? আরে মরতেই তো গিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম আমার প্রিয় মাছগুলো মরে যাচ্ছে। ওদের ফেলে আমি কি করে যাই বলুন? তাই নিজে সুইসাইড ক্যান্সেল করে ওদের বাঁচাচ্ছিলাম। আর আপনি আমাকে এভাবে বকছেন? ড্রেসগুলো আমার বউয়ের জন্য কিনেছিলাম, কিন্তু একটা পিঙ্কি পিঙ্কি নাগিন আমার বাসায় ঢুকে পড়েছে, তাই বাধ্য হয়ে দিলাম। নাথিং এলসো। না হলে তোমার মধ্যে একটা নাগিনকে তো কখনোই দিতাম না। হ্যাঁ। ভেতর থেকে মুগ্ধতার বিড়বিড় আওয়াজ আসছে। রুমের ভেতর থেকে স্পর্শ সব শুনছে আর পেট ফাটা হাসি বার হচ্ছে। মানুষ কতটা অবুঝ হলে এসব বলে। স্পর্শ ওর ল্যাপটপ নিয়ে ওর রুমের বারান্দায় গেল। আর যাই হোক, রুমে বসে শান্তিতে কাজ করতে পারবে না, মুগ্ধতা পড়তে দেবে না। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মুগ্ধতা। রুমে ঢুকে দেখলো স্পর্শ নেই। ওকে আর পাইকে। মুগ্ধতা মনে মনে, ভাগ মুক্ত ভাগ, ওই পিঙ্কি সে বুড়ো বান্ধব তোকে হাতের কাছে পেলে তোকে তো ছানা বানিয়ে ফেলবে, ভাগ। কথাটা মনে মনে ভেবে মুগ্ধতা শাড়িটা নিয়ে দৌড়ে ছুটলো। স্পর্শ মুগ্ধতার পায়ের আওয়াজ পেয়েছে, বুঝতে পেরেছে যে মুগ্ধতা ভয়ে পালিয়েছে, কিন্তু স্পর্শের থেকে পালানো কি এতই সহজ? কথাটা ভেবে স্পর্শ মুচকি হাসলো, হাতের ঘড়িটার দিকে তাকালো। রাত 11:25 বাজে। 10টার দিকে ঝিরঝিরে বৃষ্টির পর 10:30টার দিকে একটু জোরে বৃষ্টি হয়েছে। প্রথম বৃষ্টির পর মাটি থেকে যে অদ্ভুত ঘ্রাণ ভেসে আসে তা ক্ষণিকের মুষলধারা বৃষ্টিতে মিলিয়ে যায়। তেমনি কিছুক্ষণ আগে স্পর্শ যে সুন্দর ঘ্রাণটা পেলেও এখন আর পারছে না। তবে হালকা ঝোড়ো হাওয়ায় গাছের পাতার সনসন আওয়াজ আর মিষ্টি হাওয়াটা ও পাচ্ছে। মুগ্ধতা বলে এই মিষ্টি হাওয়ায় ওর নাকি কোনো ইন্টারেস্ট নেই। তার পরিবর্তে যদি ওকে নাকি একা একটা সাইকেলের সাথে ঢাকা শহরে ছেড়ে দেওয়া যায়, তাহলে ও টোটো করতে করতে ঘুরবে। মুগ্ধতা প্রায় প্রায় দাবি করে স্পর্শের কাছে ওকে নিয়ে একটু বাইকে করে লং ড্রাইভে যাওয়ার জন্য, কিন্তু আজ অবধি স্পর্শ কখনো মুগ্ধতার এই ইচ্ছেটা পূরণ করেনি। একদিন তো মুগ্ধতা চরম রেগে বলেই ফেলেছিল, আপনার বউ হবে একটা দরজাল মহিলা, আপনার শাশুড়ি হবে কুটনি বুড়ি, আর আপনার বউ আপনার বাইক কেন আপনার দিকেও ঘুরে তাকাবে না। আর তোর থেকে মস্ত বড় নাগিন হবে আপনার বউ, আর তার থেকে মস্ত বড় নাগিন হবে আপনার মেয়ে। কাজের মাঝে হঠাৎ কথাটা মনে পড়ে যায়। স্পর্শ হেসে ফেলল ফিক করে, ল্যাপটপটা বন্ধ করে মুখ চেপে হাসছে। মাঝে মাঝে ওর খুব জানতে ইচ্ছে করে মেয়েটা এত অবুঝ কেন। 18+ বয়সী একটা মেয়ের ম্যাচুরিটির এত অভাব। মাঝে মাঝে নিজেকে খুব লাকিও ফিল হয় মুগ্ধতার মতো কাউকে ওর জীবনে পাওয়ার জন্য। আর যাই হোক, লাইফে এন্টারটেনমেন্ট আছে মুগ্ধতার জন্য, কখনো রোমান্টিক, কখনো থ্রিলার, আবার কখনো অ্যাডভেঞ্চারাস। মুগ্ধতা একটা কাশ্মীরি গ্রিন অ্যাপেল খেতে খেতে বিছানার উপর আইস করে পা তুলে বলল, ফুপা তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো। স্পর্শের বাবা মিজান আহমেদ অবাক হয়ে তনিমা আহমেদের দিকে তাকালেন। উনি আবার কি ভুল করে ফেলেছেন? উনি একটু ঘাবড়ে বললেন, কি ভুল করেছি মুগ্ধ মামনি? মুগ্ধতার মুখ ভর্তি আপেল। কথা বলতে গেলে মুখের আপেল শেষ করে তারপর মুগ্ধতাকে কথা বলতে হবে, তাই মুগ্ধতা ওর গোল গোল মুখটা নাড়তে নাড়তে বলল, তুমি তোমার এই বিরাট বাসায় আমার জন্য একটা আলাদা রুম বানাওনি কেন বলো তো? তোমাদের তো মেয়ে নেই, আমি তো তোমাদের মেয়ের মতো, তাই আমার জন্য কি একটা রুম বানানো উচিত ছিল নয় কি? মুগ্ধতার এমন কথা শুনে ওনারা দুজনে বোকা বনে গেল। তনিমা বলে উঠলেন, তোর জন্য আলাদা রুম বানানোর কি আছে মা? স্পর্শ রুমটা যে তোর নিজেরই রুম। তনিমা বাইরের দিকে তাকিয়ে দেখলেন স্পর্শ দরজার সাথে হেলান দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এখনো স্পর্শকে দেখেনি। উনি স্পর্শকে দেখে আর কিছু বললেন না। মুগ্ধতা বলতে শুরু করলো, তোমরা ভাবলে কি করে আমি ওই পিঙ্কিস বেয়াদব বান্দরটার সাথে একই রুমে থাকবো? নেভার। হয় তোমরা আমার জন্য একটা রুম আলাদাভাবে বানাবে, নয়তো আমি এই বাসায় থাকবো না। আর তোমরা বলো কিনা আমি ওনার রুমে থাকবো, বয়েই গেছে আমার। আম্মু, তোমাদের এই পিঙ্কি পিঙ্কি নাগিনকে বলো জলদি আমার রুমে চলে আসতে। আমি ঘুমাবো। আই এম টায়ার্ড এনাফ, সো আই নিড সাম রেস্ট। 5 মিনিটের মধ্যে যেন রুমে ওনার দেখা পাই, অ্যান্ড আই মিন ইট। কথাটা বলে স্পর্শ চলে যেতে নিলেই মুগ্ধতা চেঁচিয়ে বলল, এই এই
তুই কাকে বললি তোর রুমে যাওয়ার কথা? আমি কোনোদিন তোর রুমে যাব না। আমি আমার ফুপি মার সাথে ঘুমাবো। আমি টুই টুই ফুপি আম্মু। কথাটা বলে তনিমা আহমেদকে জড়িয়ে ধরলেন। তনিমা আহমেদ মিজান আহমেদের দিকে তাকিয়ে বলেন, পুরো টুই টুই মার্কা কলিজার ফুপু, লাভ ইউ এতগুলা। আম্মু, তোমার কলেজ আমাকে মেয়েটাকে তাড়াতাড়ি আসতে বলো। আই এম গেটিং লেট। আমি ঘুমাবো। আর তাছাড়া তোমার এই মেয়ে ততদিনই বাসায় থাকবে যতদিন না তার এই ঘাটতেরামো স্বভাবটা দূর হয়। তাই এইসব সুখ দুঃখের কথা অনেক করতে পারবে। ইটস অলরেডি 11:45 বাজে। ফুপি আমি যাব না। আমি গেলে উনি আমাকে পানিশমেন্ট দিবে, আমি শিওর। তুমি ওনাকে চেনো না, উনি কত বড় বেয়াদব। আমাকে আজকে চর অব্দি মেরেছে। কাণ্ড কারখানা থেকে মিজান আহমেদ বললেন, তুমি মুগ্ধকে নিয়ে স্পর্শের কাছে যাও, গিয়ে স্পর্শকে বোঝাও। ওনার কথা শুনে তনিমা মুগ্ধতাকে নিয়ে স্পর্শের রুমের দিকে গেল, যদিও মুগ্ধতা যেতে চায়নি। ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছে তনিমা আহমেদ। স্পর্শের রুমে ঢুকলেন তনিমা মুগ্ধতাকে নিয়ে। উনি দেখলেন স্পর্শ একটা বই হাতে নিয়ে কিছু খুঁটিয়ে পড়ছে। স্পর্শকে ডেকে বললেন, দেখ বাবা, বিয়ের আগে দুটো অবিবাহিত ছেলে মেয়ে কোনো সম্পর্ক ছাড়া একই রুমে থাকা ব্যাপারটা খুবই দৃষ্টিকটু। তাই আমি বলছি শোন, মুগ্ধ না হয় আমাদের সাথেই থাকুক যতদিন এই বাসায় আছে। তোদের বিয়ে না হলে হয়। তার জন্য নাকি আলাদা ঘরের দরকার। আজ থেকে এই ঘরটা তার। আর এই নিয়ে যেন দ্বিতীয়বার কোনো কথা না হয়। আর আম্মু, সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। দুদিন পরও যে আমার হবে সে আজও আমার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না, আর ভাবিও না কখনো। আপাতত তার ঘাটতারামি বন্ধ করা দরকার। আর ও আমার মুগ্ধ, এটাই ওর পরিচয়, স্পর্শের মুগ্ধতা। এক পাও যদি রুমের বাইরে রেখেছো তবে মেরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে পুরে রাখবো শোপিস হিসাবে। আর আম্মু, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। পাগলের জন্য নিজেদের ঘুম নষ্ট করা বৃথা। ওনার আর কি সাধ্য স্পর্শের ওপর কথা বলার? স্পর্শের জেদের কাছে সব হার মানে। উনি চলে যেতে স্পর্শ দরজা বন্ধ করে দিয়ে মুগ্ধতাকে বলল, এসি কততে রাখবো? আজকে ওয়েদার ঠান্ডা। মুগ্ধতা স্পর্শের কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি এক্ষুনি না বললেন এই রুমটা আমার? তাহলে আমার রুমে আপনি কেন? স্পর্শ হাতের বইটা রেখে এসির রিমোটটা হাতে নিয়ে বলল, আমি কিন্তু একবারও এটা বলিনি যে রুমটা সম্পূর্ণ তোমার। রুমটা যেমন তোমার তেমনি আমারও। তাই আজাইরা এসব কথা না বলে শুয়ে পড়ো। আমি ঘুমাবো না। কি করবেন আপনি? একটা বন্ধ করে একটা মেয়ে আর একটা ছেলে একা একা থাকলে ছেলেটা মেয়েটার সাথে ঠিক কী করতে পারে সেটা নিয়ে কি তোমার কোনো আইডিয়া আছে? স্পর্শ কথা শুনে মুগ্ধতা খানিকটা ভয় পেয়ে গেল। স্পর্শকে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, না না, আপনি এমন কিছু করবেন না। না হলে কিন্তু আমি চেঁচাবো। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনার স্বভাব চরিত্র ভালো না। আর আপনি আমার মতো একটা নিষ্পাপ শিশুকে কি অত্যাচারটাই না করেন। মুগ্ধতা ওর স্বভাব চরিত্র নিয়ে টানাটানি করলো, যে এই বিষয়টা স্পর্শর একদম ভালো লাগলো না। রাগও লাগছে এখন। রেগে গিয়ে বলল, মুগ্ধ, আমাকে রাগিও না। ইউ নিড টু স্টপ। যাও ঘুমাও। কিন্তু মুগ্ধতা তো মুগ্ধতাই, ও থামছে না। এটা ওটা বলেই চলেছে। স্পর্শ এবার মুগ্ধতার হাত ধরে ওর কাছে টেনে আনলো। মুগ্ধতার গালটা চেপে ধরতে মুগ্ধতার ঠোঁট দুটো এক জায়গা হয়ে গেল। স্পর্শ আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে মুগ্ধতার শরীর কেঁপে উঠল। মুগ্ধতার শরীরের এই কম্পন স্পর্শ বেশ ভালোই অনুভব করতে পারছে। মুগ্ধতা স্পর্শের গলায় খামচে দিয়ে ওর শার্ট চেপে ধরল। নিমেষেই স্পর্শ মুগ্ধতার কাছ থেকে সরে এলো। মুগ্ধতার মনে যেন গিটার বাজছে। স্পর্শকে খুব অস্থির অস্থির লাগছে। হয়তো মুগ্ধতাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিল সেভাবে পেরে উঠতে পারেনি। মনের মধ্যে একরাশ বিরক্তিও কাজ করছে নিজের প্রতি। এই বিরক্তি ভাবটা না কাটানো অবধি স্বস্তি মিলবে না। আর যার একমাত্র ওষুধ হলো ওর মুগ্ধতারও অজানা এক অনুভূতি হচ্ছে। খানিকটা লজ্জাও পাচ্ছে। এভাবে স্পর্শ কখনো ওর কাছে আসেনি। না পেরে পাশ ফিরে শুয়ে পড়ল। স্পর্শ একবার মুগ্ধতার দিকে তাকালো। মেয়েটা পাশ ফিরে শুয়ে আছে। কেন স্পর্শর দিকে তাকিয়ে ঘুমোচ্ছে না ও? ওর দিকে তাকিয়ে ঘুমালে মুগ্ধতার মুখটা দেখে কিছুটা হলেও তো একটু এই অস্থিরতা দূর হতো। স্পর্শ এবার মুগ্ধতাকে এক ঝটকায় ওর পাশে ফিরিয়ে মুগ্ধতার ঠোঁটজোড়া দখল করলো। অদ্ভুত এক প্রকার মাদকের মতো মুগ্ধতার এই ঠোঁটের ছোঁয়া। এই নেশার ঘোর কাটানো মুশকিল। মুগ্ধতা প্রথমে অবাক হলেও
সময়টাকে উপভোগ করতে ব্যস্ত। মুগ্ধতা আবেগে স্পর্শের চুলগুলো মুট করে ধরল। হঠাৎ স্পর্শ বুঝলো যে ও এতটা কাছে না আসলেও পারতো। আবার মুগ্ধতার প্রতিও রাগ হচ্ছে ওর। মেয়েটাও যে কেন ওকে এতটা কাছে টেনে নিচ্ছে। স্পর্শ রাগটা কমাতে মুগ্ধতার নিচের ঠোঁটে জোরে একটা কামড় বসালো। ব্যথা অনুভব করতে মুগ্ধতা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরলো। আহ, আপনি শুধু বেয়াদব না, লুচুও বটে। এভাবে কেউ কামড় দেয়? দেখবেন আপনার কপালে বল জুটবে না, জুটলেও আমার মতো এমন টুই টুই মার্কা হবে না, জল্লাদ নাগিন হবে একটা, দেখে নিবেন। কথাটা বলে ব্ল্যাঙ্কেট টেনে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট ধরে স্পর্শর এক প্রকার দ্বিধাগ্রস্ত অনুভব হলো। এটা ভেবে যে মুগ্ধতাকে কি ওর আম্মুর রুমে পাঠিয়ে দেবে, নাকি এখানেই থাকতে দেবে আজকে রাতটা। যা অনুভব করলো তাতে বুঝলো মেয়েটা ওর মারাত্মক এক আসক্তি, যা কাছে থাকলেই আসক্ত হতে মন চাইবে। স্পর্শ ভাবলো মুগ্ধতাকে ওর আম্মুর রুমে পাঠাবে। দেখলো মুগ্ধতা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে পড়লো কালকে মুগ্ধতাকে নিয়ে একটু শপিংয়ে গেলে ভালো হতো। তেমন ড্রেস ওর নেই যে এখানে এক সপ্তাহ কাটাতে পারবে। একদিন শখ করে মুগ্ধতার জন্য কিনেছিল, কিন্তু কখনো ড্রেসটা দেয়নি, তাই ওর কাছে থেকে গিয়েছিল। আজকে সেটা কাজে দিয়েছে। কিন্তু মুগ্ধতা ড্রেসটা পরে স্পর্শের বউকে নিয়ে মা মাসি এক করে ফেলেছে। স্পর্শ ব্যালকনিতে গেল, একটা ফোন করলো। আসসালামু আলাইকুম স্যার, আমি আহনাফ স্পর্শ বলছিলাম, চিনতে পারছেন? ঢাকা মেডিকেলই পড়তাম, 2 বছর আগে স্পট আউট হয়েছি। আচ্ছা স্যার, কালকে কলেজ ছুটি নেই? কালকে তো শুক্রবার, সরকারি ছুটি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি একজনের থেকে জানতে পারলাম যে কালকে ওনাকে ক্লাস আছে, শুনে অবাক হয়েছিলাম, তাই ফোন করলাম। স্যার, আমার একজন পরিচিত ফারহাদ খান মুগ্ধতা, সে আমার কাজিন। তার ক্লাসে পারফরমেন্স কেমন? আই নো স্যার, শি ইজ ট্যালেন্টেড অ্যালসো জিনিয়াস, কিন্তু ওর মাঝে কোনো ম্যাচুরিটি জিনিসটা আসেনি। আচ্ছা, উইল টেক হার ক্লাস। ওকে স্যার, বাই, আল্লাহ হাফেজ। ফোন কেটে মুগ্ধতার দিকে তাকালো স্পর্শ। আকাশের কালো মেঘ সরে গিয়েছে, চাঁদের আলোটা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। মুগ্ধতার মুখের ওপরে চাঁদের আলো পড়ছে, অনেক মায়াবী লাগছে দেখতে। মেয়েটা এত অবুঝ কেন? সহজ জিনিসগুলোকে কেন সহজভাবে মেনে নিতে পারে না? আসলে স্যারকে ফোন করার উদ্দেশ্যে স্পর্শর কাছে বেশ স্পষ্ট। বাইকে ওঠার আগে নিত তাড়াহুড়োতে এই অজুহাত দিয়েছিল যে কালকে নাকি ওদের ক্লাস আছে। স্পর্শ অবাক হয়েছিল, কারণ কালকে শুক্রবার, অর্থাৎ সরকারি ছুটি। ছুটির দিনে কিভাবে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ভেবে অবাক হলো। আসলে উত্তেজনার বশে নিত যা ইচ্ছে তাই বলে ফেলেছে। স্পর্শ গিয়ে মুগ্ধতার পাশে শুয়ে পড়ল। মুগ্ধতাকে নিজের দিকে ফেরাতেই মুগ্ধতার খোলা চুলগুলো মুখের উপর পড়ল। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর। স্পর্শ চুলগুলো সরিয়ে তাকিয়ে রইল মুগ্ধতার দিকে। ঠোঁটটা ফুলে গিয়ে লাল টকটকে বর্ণ ধারণ করেছে। স্পর্শ আলতো করে ঠোঁটের আঙুল দিয়ে স্পর্শ করলো। ওর নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে, কারণ এই রাগের বশেই আজ ও ওর মুগ্ধর গায়ে হাত তুলেছে। এটাই কি ওর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হওয়ার জন্য যথেষ্ট নয়? মাঝরাতে স্পর্শের ঘুম ভেঙে গেল। ওর কফি খাওয়ার অভ্যাস আছে, এটা ওর ব্যাড হ্যাবিট জেনেও ভালো লাগে। কফি খেলে চোখে আর ঘুম ধরে না। স্পর্শ কফি খাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। মাঝরাতেও এই শহর থেমেনি। প্রত্যেকটা মানুষই বলতে চায় এই শহর আমার। এই শহর মাঝরাতে কোনো প্রেমিক প্রেমিকার হলে দোষ কি? কথাটা ভেবে স্পর্শ মুগ্ধতার দিকে তাকালো। আজকে মুগ্ধতার সেই চিরাকাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ করবে স্পর্শ। দুজন মিলে আজ এই ঢাকা শহরের বৃষ্টি ভেজা পথ জুড়ে ঘুরবে আর হাতে হাত রেখে বলবে এই শহর আমার। স্পর্শ কফিটা খেয়ে কফির কাপটা টেবিলের উপর রেখে মুগ্ধতার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে, হয়তো ঠান্ডা লাগছে। তবে এই মুহূর্তে ওর যে মুগ্ধতাকে ঘুমোতে দিলে হবে না। ঘুমোতে দিলে রাতে ঢাকা শহর মুগ্ধতা দেখবে কিভাবে? স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে মুগ্ধতার পাশে বসে ওর কানে ফিসফিসিয়ে বলল, এই মুগ্ধপরি, চলো না দুজনে মিলে রাতে ঢাকা শহর দেখি। এই শহরটাকে নিজে করে নিই, যে শহরে থাকবো শুধু তুমি আর আমি। মুগ্ধতা তো ঘুমে ব্যস্ত। ঘুম হলো মুগ্ধতার প্রিয় একটা জিনিস। কেউ যদি সারাদিনে ওকে ঘুমোতে বলে তবে কিছু মাইন্ড করবে না ও। কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে মুগ্ধতা বিরক্ত হলো। ঘুমের মাঝে কোনো বিষণ্ণতা ওর পছন্দ না। বিরক্ত হয় হাতটা এলোপাথারি বাতাসে চালাতে লাগলো।
যদি কারো গায়ে লাগে, যদি তাকে ঘুমের ঘরে 2-4টে থাপ্পড় মারতে পারে, তাহলে তাকে ঘুম ভাঙানোর শাস্তিটা ঠিক হবে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে মুগ্ধটাকে ডাকতে স্পর্শ জয়ী হলো। মুগ্ধতা আয়নার সামনে নিজেকে দেখছে। চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকাতে আটকাতে আয়নার দিকে তাকিয়ে স্পর্শকে বলল, আপনি সিরিয়াসলি বলছেন, নাকি এই মাঝরাতে আমার সাথে মজা করছেন? কোনটা? নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি আপনি আমাকে রাতে ঢাকা শহর ঘোরাবেন? মিসেস নাগিন, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পুনরায় ঘুমিয়ে পড়তে পারেন। আই উইড নট মাইন্ড এনিথিং। আমি একাই বেরোবো। মুগ্ধতার মনে তো লাড্ডু ফুটছে। ফাইনালি ওর এতদিনের ড্রিম পূরণ হবে। স্পর্শ ওকে রাতে ঢাকা শহর দেখাবে। এর থেকে বড় হ্যাপিনেস ওর কাছে আর কিছুই হতে পারে না। আর কোনো কথা বাড়ালো না মুগ্ধতা। এতে যদি হিতে বিপরীত হয় আর স্পর্শ যদি ওকে না নিয়ে যায় তাহলে? তাই বেশি কথা না বাড়িয়ে আর রিস্ক নিতে চায় না ও। স্পর্শ বাইকে বসলো। বাইক স্টার্ট দিয়ে মুগ্ধতাকে পেছনে বসতে বলল। মুগ্ধতা বাইকে উঠতে গেলেই স্পর্শ ওকে থামিয়ে বলল, ওয়েট, তুমি বাইকে উঠবে না? আবার কি শুরু করলেন আপনি? এখন কি আপনি আমাকে নিয়ে যাবেন না এটা ভাবছেন? যদি সেটা ভেবে থাকেন তাহলে কিন্তু খুব বড় ভুল ভাবছেন। আপনার জন্য আমি আমার কলিজে মার্কা ঘুম বরবাদ করে এই মাঝরাত 3টের সময় রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন যদি আপনি বলেন যে আমাকে নিয়ে যাবেন না, তাহলে আমি কিন্তু রাস্তার লোকজন জড়ো করে আপনাকে মার খাওয়াবো বলে দিলাম। তারা আপনার হাড্ডি বাজলে সব এক করে দিবে। হ্যাঁ, একদম চুপ। এত আজাইরা কথা বলতে তোমার মুখ ব্যথা করে না? কখনো তো একটা পয়েন্ট নিয়ে আর লজিক নিয়ে কথা বলো। তোমার কি মনে হয় আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে মাঝরাতে তোমার সাথে ঠাট্টা করার জন্য আমি আমার নিজের ঘুম নষ্ট করে এখন নিজের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি? মাথায় এ সমস্ত আজাইরা চিন্তাভাবনা তাকে বলেই তো স্যারকে টাকলা বলো। মন থেকে সব সরাও, দেখবে সব কিছু কেমন জলের মতো পরিষ্কার লাগছে আর মাইন্ড ফ্রেশ লাগবে। হোয়াট এভার, পাগলরা এসব বুঝে না। আমিও যে কেন তা বারবার ভুলে চাই। বাই দ্য ওয়ে, যেটার জন্য তোমাকে আটকালাম, তোমাকে কি আমি একবারও বলেছি চুলটা ব্যান্ড দিয়ে বেডে আসতে? তো কি হয়েছে? কি হয়েছে? আমার কিউট হেয়ার আমি কিউট ব্যান্ড দিয়ে বেঁধেছি, তাতে কার বুড়ো জামাইয়ের কি? আপনি কি ভাবছেন এখন আমাকে আপনার থেকে পারমিশন নিতে হবে? বয়ে গেছে আমার আপনার থেকে পারমিশন নিতে। আর তাছাড়া চুল খোলা রাখলে আমার কিউট হেয়ারগুলো রাফ হয়ে যাবে। স্পর্শ মুগ্ধতার চুল থেকে এক টানে ব্যান্ড খুলে নিয়ে রাস্তার পাশে ড্রেনে ফেলে দিল। নাও ইটস ফাইন, এবার বাইকে উঠো। আপনি ওটা ফেলে দিলেন কেন? জানেন ওটাতে যে পিঙ্ক কালারের বিয়ার ছিল, ওটা আমি পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাপি ওটা সিলেট থেকে এনে দিয়েছিল, আর আপনি এত সহজে ফেলে দিলেন। এখন আমার কি হবে? একটা ব্র্যান্ডের জন্য মুগ্ধতার এমন পাগলামো দেখে স্পর্শ আবার ধমক দিয়ে বলল, একদম চুপ, তাড়াতাড়ি বাইকে উঠো, না হলে তোমাকে ফেলে রেখে কিন্তু আমি চলে যাব। তখন কিন্তু বলতে পারবো না যে আমি তোমাকে নিয়ে যাইনি। আমার ব্যান্ডটা কিন্তু আপনি ফেলে দিয়েছেন, আপনাকে আমি দেখে নিব। মুগ্ধতার কথার মাঝে স্পর্শ বাইক স্টার্ট দিল। স্পর্শ বিড়বিড় করে বলল, যেমন পাগল বাপ তার তেমন মেয়ে। কিছু বললেন মনে হলো। বলেছি তো, পিঙ্ক কালারের নাগিন। স্পর্শ বাইক চালাচ্ছে কিন্তু মুগ্ধতার স্পর্শকে ধরে বসেনি। মুগ্ধ, হোল্ড মি। যদি আমাকে না ধরো তাহলে কিন্তু বাইক থেকে ফেলে দেবো বলে দিলাম। সবসময় এমন ভয় দেখান কেন? মুগ্ধতার কথা শুনে স্পর্শর পেটে ফাটা হাসি আসছে, তবুও নিজেকে সামলে বলল, নেক্সট টাইম এভাবেই ধরবে, ওকে? না হলে ঠিকঠাক কিউট ক্যাপল টাইপের লাগে না দেখতে। কাপল? আপনাকে বিয়ে করব, তারপর তো কাপল হব, তাই না? আগে হয়তো আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, বাট এখন না। কারণ আপনি আমাকে চর মেরেছিলেন। হোয়াট এভার, তুমি বিয়ে না করলে কি আছে? আমার কিউট পাই নিতু তো আছে। মুগ্ধতা কিছু বলল না। ও জানে স্পর্শ ওকে রাগানোর জন্যই বলছে, কিন্তু এই মুহূর্তে স্পর্শের উপর রাগ করে সময়টাকে নষ্ট করতে চায় না ও। রাতের এই ঢাকা শহরটা কত সুন্দর, এখন এটাকেই উপভোগ করতে ব্যস্ত। এভাবে মুগ্ধ দৃষ্টিতে কখনো রাতের ঢাকা শহর দেখা হয়নি মুগ্ধতার। ইট পাথর দিয়ে করা বহুতল ঘরবাড়ির মাঝে ছোট ছোট মানুষের স্থান। এত রাতেও এই শহর নিস্তব্ধ নয়। এই শহর বরাবরই প্রাণোচ্ছল। মানুষগুলোর চোখে হয়তো ঘুম নেই। এই শহরে কেউ তার প্রিয় মানুষের ভালোবাসা নিয়ে আঁকড়ে বেঁচে থাকে,
আবার কেউ বা এক রাশ হতাশা নিয়ে। সুখ জিনিসটা বড়ই অদ্ভুত, যা সকলের মাঝে থাকে না। মুগ্ধতার খোলা চুল বাতাসে উঠছে, অপরূপ সৌন্দর্য কাজ করছে ওর মাঝে। স্পর্শ আর চোখে লুকিং গ্লাসে মুগ্ধতাকে দেখছে। মধ্যরাতে ঢাকা শহরে মুগ্ধতার মাঝে মুগ্ধকর এই সৌন্দর্যটা স্পর্শ এভাবেই উপভোগ করতে চেয়েছিল। আজ ওর ইচ্ছাটা পূরণ হলো। ও ওর মুগ্ধকে দেখলো নতুন এক রূপ আর ছন্দে। মিরপুর হয়ে পুরান ঢাকার সমগ্র চত্বর, সংসদ ভবন সবটা ঘুরেছে ওরা। দীর্ঘ এই সময়টাকে অনেক উপভোগ করেছে। একদিন মাঝরাতে ও মুগ্ধতাকে নিয়ে হাতির ঝিল যাবে ঘুরতে। সেখানে লেকের কাছে হাতে হাত রেখে পার করবে অনেকটা সময়, মিলিয়ে দেবে দুটি মন। মা ওঠ, দেখ কত বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করবি না? মুগ্ধতা শুনতে পাচ্ছে যে তনিমা আহমেদ ওকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে, কিন্তু এখন ও ওর নিজের এই কলিজা মার্কা মুখটাকে নষ্ট করে ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছা প্রকাশ করছে না। তাই কোনো রকম কোনো সারা শব্দ করছে না। যতক্ষণ ঘুমানো যায় ও ঘুমাবে। যতক্ষণ বলছে তার কারণ স্পর্শ শাওয়ারে গেছে, তাই শাওয়ার নিয়ে সে নিশ্চিন্তে মুগ্ধতাকে আর ঘুমাতে দেবে না। মুগ্ধতা এখন উঠছে না, পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখে তনিমা আহমেদ এবার বললেন, মুগ্ধ, ভাইয়া এসেছে। বাবা আমাকে নিশ্চয়ই নিতে এসেছেন। আমি জানতাম আমার বাবা আমাকে কখনো এই বিয়াদবের কাছে আমাকে রাখবেন না। আর দেখো সকাল সকাল নিতে চলে এসেছে, এই জন্য এতগুলো ভালোবাসা। মুগ্ধতা তো খুশিতে ডগমগ। তনিমা আহমেদ সংকোচ নিয়ে বললেন, তোকে নিতে এসেছে এতটুকু জানি, কিন্তু নিয়ে যেতে পারবে কিনা তা বড় অনিশ্চিত। কারণ আমার মনে হয় না স্পর্শ তোকে যেতে দেবে। ওনার এই কথাটা শুনে মুগ্ধতার রাগ উঠে গেল। রেগে গিয়ে বলল, ওই মানুষটাকে তোমরা এত ভয় পাও কেন? তোমরা তার প্যারেন্টস নাকি সে তোমাদের প্যারেন্টস আমি বুঝি না। আর আমি বাবার সাথে বাসায় যাব তো যাব। বলে মুগ্ধতা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই স্পর্শ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু গো দেয়ার। রুমের বাইরে এক পাও বাড়াবে না, ভালোই ভালোই বলছি। বাইরে গেলেই তোমার খবর আছে। আমি তো যাবই, তাতে কার জামাইয়ের কি? কাট ফাইট দেখে দোটানায় পড়ে গেল তনিমা। দুজনে একসাথে থাকলে এমন ঝগড়া লেগেই থাকে ওদের মধ্যে। মুগ্ধতা আর স্পর্শের বয়সের মাঝে প্রায় 5.5 বছরের ডিফারেন্স, কিন্তু মুগ্ধতার ব্যবহারে তা মনে হয় না। ও স্পর্শের সাথে এমনভাবে কথা বলে যেন ও স্পর্শের বয়সী। তনিমা আহমেদ দুজনকে থামিয়ে দিয়ে বললেন, তোদের এই ঝগড়ার মাঝে আমি কি করব সেটা আমাকে বলতো, তাহলে আমি আমার কাজটা পুরো করতে পারি। মুগ্ধতা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বলে উঠল, আম্মু, তুমি ওর ব্রেকফাস্ট রুমে পাঠাও, আর আঙ্কেলের ব্রেকফাস্ট নিচে দাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যদিও মুগ্ধতার কাঁচুমুচু ফেসটা উপেক্ষা করতে ওনার বড্ড কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নেই। স্পর্শ যা বলবে তাই করতে হবে ওনাকে। মাঝে মাঝে এই কনফিউশনটা ওনার মধ্যেও ক্রিয়েট হয় যে ওরা স্পর্শের বাবা মা নাকি স্পর্শ ওদের বাবা মা। স্পর্শ ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিল। স্পর্শ আয়নার সামনে দাঁড়াতেই মুগ্ধতা গজগজ করে বলে উঠল, আপনার কি মনে হয় না আপনি আমার উপর একটু বেশি জোর খাটাতে আসছেন? আচ্ছা মুগ্ধ, এই জোর অধিকারবোধ এগুলো ঠিক কাদের উপর কাটানো যায় বলতে পারো? কাদের উপর আবার? যারা সব থেকে কাছের হয় তাদের প্রতি। কথাটা বলে মুখটা চেপে ধরল মুগ্ধতা। বুঝতে পারলো যে ওর কাছে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্যটা ও আহনাফ স্পর্শর সামনে বলে ফেলেছে, যা এখন না বললেই হতো। আর স্পর্শ এখন এটার একটা সুযোগ পেয়ে গেল। স্পর্শ মুগ্ধতার দিকে চোখ মেরে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখেছো এক রাতের মধ্যে তোমার ব্রেনের কতটা ডেভেলপ হয়েছে। আর কদিন থাকো, আরও উন্নতি হবে। আর মাঝে মাঝে আমিও 1-2 বার ভ্যাকসিন দেবো। ওদের কথা বলতে বলতে তনিমা আহমেদ ব্রেকফাস্ট রেখে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে মুগ্ধতার বাবা মানে তার বড় ভাই তামিম খান স্পর্শকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছেন। স্পর্শের সাথে জরুরি কথা আছে। স্পর্শ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। অবশেষে ব্রেকফাস্টের সাথে অনেকটা যুদ্ধ করেও মুগ্ধতা জয়ী হলো না। স্পর্শ পুরো প্লেটের খাবার মুগ্ধতাকে দিয়ে শেষ করিয়েছে। মুগ্ধতার হাতের স্পর্শের একটা চিমটি দিল বিরক্ত হয়ে।
স্পর্শ মুগ্ধতার মুখটা মুছিয়ে দিয়ে বলল, একদম কিউট নাগিনের মতো চুপচাপে কেন বসে থাকবে? যতক্ষণ না আমি রুমে আসছি ঠিক ততক্ষণ। আর যদি ভেবে থাকো যে বেলকনিতে গাছের ডাল বেয়ে নামার চেষ্টা করবে, তবে ইউর গন পেই। এখান থেকে তুমি পড়ে গিয়ে হাত পা ভাঙলেও আমি ঘুমায় পাঠানোর ব্যবস্থা করব। মাইন্ড ইট। কথাটা বলে স্পর্শ রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধতার বিরক্তি লাগছে খুব। ওর বাবা স্পর্শকে কিভাবে ঝাড়ি দেবে সেটা মুগ্ধতার শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও জানে সব কিছুর ঊর্ধ্বে স্পর্শ ওর কথার মার প্যাচে ওর বাবাকে ফাঁসাবে। স্পর্শর সামনে বসে আছে মুগ্ধতার বাবা তামিম খান। উনি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শের সিদ্ধান্তের বিরোধিতা করেন, তা কেবল মুগ্ধতার ব্যাপারে। অন্য কোনো বিষয় নিয়ে স্পর্শের বিরোধিতা করা ওনার সাধ্য নেই। উনি যে বিরোধিতা করেন ঠিক তেমনটা নয়, আবার অনেকটা সেরকমই বলতে গেলে চলে। স্পর্শের সাথে মুগ্ধতার ব্যাপারে উনি একটু গম্ভীরভাবে কথা বলেন। অন্য বিজনেসের ব্যাপারে বেশিরভাগ প্ল্যান উনি স্পর্শর কাছ থেকেই নেন। মেডিকেলের সাথে সাথে স্পর্শ বিজনেসটা বেশ ভালোই বোঝে। বিজনেসটা স্পর্শ শিখেছে ওর নানা ভাইয়ের কাছে। 90 দশকে স্পর্শের নানা ভাই ঢাকার বিরাট একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। দেশের বাইরেও অনেক নামডাক ছিল। মুগ্ধতার ব্যাপারে তামিম খান স্পর্শের উল্টো সুরে গাইলেন। স্পর্শের তাতে কোনো যায় আসে না, তার কারণ স্পর্শ জানে যে উনি যে কারণে স্পর্শের বিপরীতে কথা বলেন তার ফলাফলটা খুব একটা ভালো হবে না মুগ্ধতার জন্য। আর মুগ্ধতার ব্যাপারে স্পর্শ খুব পজিটিভ, যেমন মুগ্ধতার স্পর্শের ব্যাপারে। যদিও মুগ্ধতার পজিটিভনেস বলতে অনলি স্পর্শকে একান্ত নিজের মানুষ মনে করার জন্য। মুগ্ধতা ওনার একমাত্র মেয়ে। উনি ওনার বড় ছেলে আরাবকে খুব স্বাধীনভাবে মানুষ করেছেন। আরাব যেমনভাবে কাটাতে চেয়েছে তেমনভাবেই ওকে জীবন কাটাতে দিয়েছেন। তা বলে আরাফ উচ্ছন্নে যায়নি। ও একজন ইঞ্জিনিয়ার। উনি চেয়েছিলেন মুগ্ধতার ক্ষেত্রেও তেমনটাই হোক, যদিও মুগ্ধতা স্পর্শের জন্য তেমন বাড়াবাড়ি করতে পারে না। কিন্তু তামিম খান চান যে ওনার বড় ছেলে আরাফের মতো মুগ্ধতাও এমন ফ্রি লাইফ এনজয় করুক। কিন্তু স্পর্শ যে এই ব্যাপারে চরম বিরোধী। অবশ্য তার কারণও আছে। স্বাধীনভাবে লাইফ কাটাতে গিয়ে মুগ্ধতা আজ অবধি ওর বাসার আর নিজের ক্ষতি করেছেও প্রচুর। রেগে গেলে বাসার জিনিসপত্র ভাঙচুর করে, যেই স্বভাব আজও যায়নি। কার ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে 2 বার। সাইকেল নিয়ে আগে রোজ পুরো বনানী ঘুরতো, একদিন রোড অ্যাক্সিডেন্টও করে ফেলেছে। তাছাড়া ছুটোছুটি করে প্রচুর বার হাত পা ভেঙেছে। মেডিকেল কলেজে প্রথম দিন একটা ছেলের মুখে ঘুষি মেরে দিয়েছিল, শুধু ওকে জানু বলার জন্য। প্রথম মুগ্ধতাকে কিছু না বললেও পরে যখন দেখলো যে স্বাধীনতা পেয়ে মুগ্ধতা ধরাকে সরাগান করে বসেছে, সাথে নিজের সাথে সকলকেও বিপদে ফেলেছে, তখন থেকে স্পর্শ হাল ধরলো। কলেজের কোনো বিষয় নিয়ে সমস্যা করে কি তা জানার জন্য স্পর্শ সপ্তাহে 2 দিন ওর কলেজে গিয়ে খোঁজ নেয়, যা মুগ্ধতা জানে না। মুগ্ধতার জন্য কোনো রুলস নয়। সারাদিন দৌড়াদৌড়ি, ছোটাছুটি, লাফালাফি, হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে যাওয়া, মাঝরাতে সাইকেল চালানো, এই সমস্ত জিনিসগুলোতে ভীষণভাবে মুগ্ধতা আকর্ষিত। আর এইভাবে যে মুগ্ধতার ফিউচারে ম্যাচুরিটির লেভেলটা আসতে অনেক লেট হবে এবং ওর ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হবে না, সেই বুঝে স্পর্শ ওকে সব সময় করা রুটিনের মধ্যে রাখে, যে জিনিসটা একদম পছন্দ না মুগ্ধতার আর ওর বাবা তামিম খানেরও। তবুও আগের মতো মুগ্ধতা এত বাদরামি করতে পারে না। উনি মুগ্ধতাকে নিতে এসেছেন, যদিও জানেন যে স্পর্শ কিছুতেই মুগ্ধতাকে নিয়ে যেতে দেবেন না। তবুও উনি একবার চেষ্টা করে দেখতে এসেছেন যে এইবার যদি কোনো মিরাক্কেল হয়ে গিয়ে স্পর্শ নিজের জেদটাকে সাইডে রেখে মুগ্ধতাকে নিয়ে যেতে চায়। মনে মনে বারবার বলছে যে আল্লাহ প্লিজ এবার যেন কোনো মিরাক্কেল হয়ে যায়। কিন্তু স্পর্শ তো স্পর্শই। উনি গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ স্পর্শ আসলে আসলে বলছিলাম কি, আসলে স্পর্শ ওনার মুখ দিয়ে যেন আর ভয়ে কথা বার হচ্ছে না। সব কিছু আওলা ঝাওলা হয়ে গেছে স্পর্শকে দেখে। ছেলেটাকে দেখলে মনে হবে পৃথিবীর সব থেকে নিষ্পাপ আর শান্ত ছেলে, আর সবচেয়ে কিউট। কিন্তু না, ছেলের সামনে ওনার ভাইয়ের এমন অবস্থা দেখে তনিমা খানের পেট ফেটে হাসি আসছে। কিন্তু সবার সামনে হাসলে ওনার ভাইয়ার অপমান হবে, পরে ওনাকে আরও 10টা বাড়তি কথা শুনতে হবে। তাই দরকার কি হাসার? পরে কথাগুলো মনের মাঝে রিপিট করে গড়াগড়ি দিয়ে হাসবে। স্পর্শ ঠান্ডা দৃষ্টিতে ওনার দিকে একবার তাকিয়ে ব্রেড মুখে দিল। তামিম খান আবার পুনরায় অনেক সাহস জুগিয়ে বললেন, বলছিলাম কি, আমি চাই যে মুগ্ধ আমার সাথে ফিরে যাক।
তাছাড়া স্পর্শ তুমিই তো বলেছিলে যে তোমাদের দুজনের বিয়ের আগে মুগ্ধতা যেন এ বাসায় না আসে। সেজন্য মুগ্ধতা জেদ করলেও আমি কখনো মুগ্ধতাকে এই বাসায় আসতে দেইনি। আর এখন তুমি নিজেই মুগ্ধকে নিয়ে এসেছো। তোমার কথা থেকে দেখছি তুমি নিজেই সরে এলে। ইজ ইট রাইট? স্পর্শ জুসটা খেয়ে ওনার উপর শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এটা নিয়ে নিশ্চয়ই আপনার মনে কোনো সন্দেহ নেই যে আমি আমার মুগ্ধর কখনো কোনো ক্ষতি চাইব না। সুতরাং যা করব ওর ভালোর জন্যই করব, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো মামু। আর তোমার মুগ্ধতা ততদিনই বাসায় থাকবে যতদিন না ওর পাগলামিগুলো বন্ধ হয়। আর তোমার যদি একান্তই মনে হয় যে মুগ্ধ আমার কাছে খারাপ থাকবে, তাহলে আমি বলবো সি ইউ ইন কাজী অফিস, মুগ্ধকে বিয়ে করব। শি ইজ এ অ্যাডাল্ট নাও, শি ইজ এ ইয়ার্ডলি। যদি এত অল্প বয়সে মুগ্ধ বিয়ে করুক আমি চাই না, তবুও আপনি বাধ্য করলে কেন করব না? যদি হোক, শি ইজ মাই বেটার অফ। কথাটা বলে ও তামিম খানের মুখ বন্ধ করে চলে গেল। মুগ্ধ ওনাকে ওর কথার জালে ফাঁসালো ভীষণভাবে। না, উনি এখন মুগ্ধকে নিয়ে যেতে পারবেন না। আর উনি এখন মুগ্ধর বিয়ে দেবেন। চরম গ্যারাকাল, উনি আজ মুগ্ধকে নিয়ে যাবে। প্লাস স্পর্শকে অনেক কিছু শোনাবেন ঠিক করেছিলেন, কিন্তু স্পর্শ আসতেই ওনার সব সাহস টাইট ফুস। আসলে স্পর্শকে কথা শোনানোর মতো ভাবনা কেবল ওনার কেন সবারই কল্পনাতে আসে। কয়েক মিনিটের মধ্যে স্পর্শ ওর ব্রেকফাস্ট শেষ করে বলল, আম্মু, আমি মুগ্ধকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো। মামুকে যেতে দিও না, অনেক লাঞ্চ না করে কোথাও যাবে না। না না, আমাকে আজ লাঞ্চ করতে গেলে হবে না। আমাকে অফিসে যেতে হবে আজকে। অফিসে একটা মিটিং আছে। এজ ইউর উইশ। স্পর্শ মুচকি এসে চলে গেল। তামিম খান সহ সবার রিয়াকশন। স্পর্শ চলে যেতে সবার মুখে হতাশা। মিজান আহমেদ শুকনো পাউরুটি মুখে দিয়ে বললেন, মাঝে মাঝে এটা ভেবে কনফিউজড হয়ে যাই যে আমি ওর বাপ নাকি ও আমার বাপ। এই তনিমা, ও আমাদেরই ছেলে তো? মানে হসপিটালে বেবি পাল্টাপাল্টি হয়ে যায়নি তো? মাথা গেছে তোমার? ছেলেকে ভয় পাও এটাও মানতে তোমার লজ্জা হয় না? শুধু আমি একা ভয় পাই, তুমি বুঝি পাও না? তনিমা খান মুখ ঘুরিয়ে চলে গেলেন। আসলে স্পর্শ সবার থেকে ছোট, তার ভয়ে বড়রা কিছু বলতে পারে না। এটা কেউ কারোর সামনে স্বীকার করতে চায় না। ওদের দুজনের কাণ্ড দেখে তামিম খান বললেন, স্পর্শ তো ঠিকই বলেছে, কত মুগ্ধর ভালোই চায়। আমি বেকার জেদ করছি। থাক, মেয়েটা এখানেই থাক যতদিন স্পর্শ চাই। আমরাও সপ্তাহে 2 দিন আসবো, তোমাদের সাথেও দেখা হবে। এর থেকে ভালো আর কি হতে পারে? তুমি টম, আমি জেরি। তুমি কি কিউট অদ্ভুত প্রাণী। কিনে দিবি তুমি পিঙ্কিস ব্যান্ড, নয়তো আমি ভাঙবো তোমার ঠ্যাং। নাচবো আমি থিতান থিন, গাইবে তুমি না গিন 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 গিন। স্পর্শ রুমে ঢুকছে আর শুনতে পেল মুগ্ধতা বিড়বিড় করে ওর সেই ঐতিহাসিক কবিতা বলছে। স্পর্শ রুমে ঢুকতেই মুগ্ধতা মুচকি হেসে স্পর্শর সামনে দাঁড়িয়ে বলল, এই যে পিঙ্কিস বান্দর, আমি একটা কবিতা লিখেছি, শুনবেন? স্পর্শ অলরেডি শুনে ফেলেছে মুগ্ধতার কবিতা, তাই দ্বিতীয়বার মুগ্ধতার সেই ঐতিহাসিক কবিতা শোনার ইচ্ছে আর স্পর্শ নেই। তার জন্য স্পর্শ মুগ্ধতার পাশ কাটিয়ে রুমে এসে বলল, বলো, বাট অত সুর করে বলার দরকার নেই, ডু ইট ফার্স্ট। মুগ্ধতা কবিতা বলতে যাবে তখনই মুগ্ধতার ফোন বেজে উঠল। স্পর্শ মনে মনে ভাবলো, যাক, ইন্নালিল্লা পড়তে হলো না। স্পর্শ বাঘ, জলদি বাঘ। এই মুগ্ধ তোমার ফোন বাজছে, দেখো ফোনটা একটু জোরেই বাজছে, হয়তো তোমার খুব ইম্পর্টেন্ট কল। পিক আপ ফার্স্ট। মুগ্ধতা ছুটে গিয়ে ফোনটা ধরলো। ওর ভাবি রোজা ফোন করেছে। মুগ্ধতা স্পর্শর দিকে ফোনটা ঘুরিয়ে বলল, ভাবি ফোন করেছে, আমি যাই, কথা বলে আসি। স্পর্শ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যাক, আজকের মতো রোজা ভাবি বাঁচিয়ে দিল কবিতা শোনার হাত থেকে। স্পর্শ শাওয়ার নিতে গেল, মুগ্ধতাকে নিয়ে শপিংয়ে বেরোবে। আচ্ছা, আপনাদের এখানে নাগিন হেয়ারব্যান্ড পাওয়া যায় না? মুগ্ধতার এমন উদ্ভট কথা শুনে বিউটি প্রোডাক্টের পার্টের 2টো লেডি স্টাফ অবাক হয়ে গেল। একটা মেয়ে থতমতো খেয়ে বলল, সরি আপু, বুঝলাম না। মুগ্ধতা এবার অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, মানে বলছিলাম যে আপনারা তো এমন হেয়ারব্যান্ড সেল করেন যেখানে ব্যান্ডে টেডি থাকে, ফ্লায়ার্স থাকে, এক্সেট্রা। আমি ওই টেডির বদলে ওখানে নাগিন মানে একটা পিঙ্ক কালারের স্ন্যাক চাইছি, পাওয়া যাবে?
মেয়ে দুটো নিজেদের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো। আরেকটা মেয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি ম্যাম, আমরা তো এমন ব্যান্ড বিক্রি করি না। আসলে আপনার মতো করে কেউ তো ভাবে না। আপনাকে দেখে তো মনে হয় যথেষ্ট ম্যাচিওর, তবুও এমন ভাবনার পছন্দ, সত্যি অবাক হচ্ছি। আর তাছাড়া বাচ্চারা এমন ব্যান্ড দেখলে ভয় পাবে, তাই আর কি আমরা এই ধরনের প্রোডাক্ট রাখিনি। আচ্ছা, এখানে না পাওয়া গেলেও এই এত বড় সুপার মলে কোথাও তো পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে সেটা বলুন। সরি ম্যাম, এমন ব্যান্ড এই সুপার মল কেন, পুরো ঢাকা তো আপনি পাবেন না। এত বড় সুপার মল লিখে কি লাভ, যেখানে একটা পিঙ্কিস নাগিন ব্যান্ড পাওয়া যায় না? আপনাদের শপিং মল নিয়ে আমার পুরো ধারণাই ভুল ছিল। এখন মনে হচ্ছে পুরো ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ শপিং মলই আপনাদের। কথাগুলো বেশ জোরে জোরেই বলছে মুগ্ধতা। ওর কথাটা শুনে মেয়ে দুটোর রাগ হচ্ছে। আশেপাশের মানুষজন ওদের দিকে তাকাচ্ছে, আর মুগ্ধতা বারবার বলছে যে এটা ঢাকার মাঝে সবচেয়ে খারাপ শপিং প্লেস। সেক্ষেত্রে মুগ্ধতার কথাতে পাবলিকের মাঝে একটা নেগেটিভিটি আসতেই পারে শপিং মল নিয়ে। তাই মেয়ে দুটো আর চুপ করে না থেকে বলল, আপু, এটা একটা পাবলিক প্লেস, এভাবে না চেতালেই ভালো হবে। আর তাছাড়া আপনি যেমনটা চাইছেন তেমনটা নেই বলে আমাদের শপিং মল খারাপ, এটা কিভাবে বলতে পারেন? মুগ্ধতার থামার নাম নেই। ওর ঝগড়া করতে ভালো লাগে, তাই ঝগড়া করেই যাচ্ছে। হঠাৎ এমন চেঁচামেচি শুনে নিতু এসে দেখলো পুরো কাণ্ড। সাথে সাথে সবটা ফোনে রেকর্ড করে নিল। আব আয়েগা মজা। নিতু ওর আম্মুর সাথে শপিং এসেছিল। স্পর্শকে দেখতে পেয়ে নিতু ছুটে গিয়ে বলল, ওই মুগ্ধতা বলে কে আছে না, দেখুন ও কি ঝগড়াটাই না বাঁধিয়েছে। স্পর্শ নিতুর কথায় কান না দিয়ে ছুটে গেল মুগ্ধতার কাছে। ও মুগ্ধতার কাছেই আসছিল চিৎকার শুনে। ও আন্দাজ করেছিল যে নিশ্চয়ই মুগ্ধতা কিছু গন্ডগোল করবে। আসলে ও কিছুক্ষণ ধরে মুগ্ধতাকে কল করছিল, কিন্তু কলে পারছিল না, তাই ছুটে এলো চেঁচামেচি শুনে। স্পর্শ গিয়ে দেখে মুগ্ধতা ঝগড়া করছে, তাই তাড়াতাড়ি করে ওনাদের কাছে ক্ষমা চেয়ে মুগ্ধতাকে সেখান থেকে নিয়ে চলে এলো। সামনেই মুগ্ধতার বার্থডে, তাই স্পর্শ আলাদাভাবে ওর জন্য গিফট কিনছিল। আর তার মাঝে এত কিছু করেছে মুগ্ধতা। ড্রাইভ করছে স্পর্শ, আর মুগ্ধতা পাশে বসে আইসক্রিম খাচ্ছে। মাঝে মাঝে রেগে গিয়ে মেয়ে দুটোর নামে উল্টোপাল্টাও গাইছে। স্পর্শ শান্ত হয়ে আছে। একেই মুগ্ধতা হট মেজাজে রয়েছে, তার উপর ও যদি রেগে যায় তো সিচুয়েশন বিগড়ে যাবে। অর্থাৎ চুপ থাকায় শ্রেয়াকে বলল, মুগ্ধ, স্ট্যান্ড আপ। স্যারের মুখে মুগ্ধ নামটা শুনে মুগ্ধতার খুবই রাগ হয়ে গেল। মুগ্ধ নামটা শুধু কাছের মানুষদের জন্য, সেই নামে ডাকার অধিকার সবার নেই। তাই এখন ওনার মুখে ওর মুগ্ধ নামটা শুনে খুব রাগ লাগছে। এরপর খানিকটা ভারী গলায় বলল, মাই নেম ইজ আহনাফ মুগ্ধতা স্যার। ইটস মিন মুগ্ধতা, নট মুগ্ধ। নেক্সট টাইম নামটা সঠিকভাবে বলবেন। ক্লাসের সবার মাঝখানে উনি যেন মুগ্ধতার এমন কটাতে অস্বস্তি বোধ করলেন। উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন যে মুগ্ধতার কনসেন্ট্রেট নেই ক্লাসে। ইভেন ওনার ক্লাসে কখনোই মুগ্ধতাকে উনি অ্যাটেন্টিভ দেখেন না, অথচ সব টিচাররাই মুগ্ধতার প্রশংসা করে। তাই ওনার ক্লাসে মনোযোগ না দেওয়ার ব্যাপারটা ওনার বড্ড অবাক লাগে। উনি নিজেকে সামলে বললেন, তোমার অ্যাটেনশন কোথায় থাকে পড়ানোর সময়? আমার মন ক্লাসেই আছে স্যার। ওনার রাগ হচ্ছে এবার। মুগ্ধতার এমন উত্তরে উনি এবার খানিকটা জোরে বললেন, মুখে মুখে তর্ক করো, ম্যানার্স জানো না? তোমার প্যারেন্টসকে বলবে দেখা করতে, আর পুরোটা ক্লাস এভাবেই দাঁড়িয়ে থাকো। মুগ্ধতা কিছু বলতে যাবে, তখনই সুব্রতা ওর হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, স্টপ মুগ্ধ, তুই তো জানিস উনি এমনই, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। স্যার মুগ্ধতাকে বকছে দেখে নিতু হাসছে। মধু কিছু বলছে না। এমনিতেই কালকের ঘটনার জন্য মধুর রাগ হয়েছে নিতুর ওপর। মুগ্ধতা একবার নিতুর দিকে তাকিয়ে নিতুর দিক থেকে চোখ সরিয়ে নিল। মেয়েটাকে কোনোদিন যদি ফাঁকা রাস্তায় একা পায়, তাহলে মুগ্ধতা যে ওর কী করবে সেটা মুগ্ধতা নিজেও জানে না। স্যার পুনরায় পড়ানো শুরু করছেন, কিন্তু সুব্রতা মন বসছে না পড়াতে। মুগ্ধকে দাঁড় করিয়ে রেখেছে, আর তাকে এমনভাবে দেখতে সুব্রতার একদমই ভালো লাগে না। মুগ্ধতার হাতটা ধরে বসে আছে সুব্রতা। মুগ্ধতা ওর বেস্ট ফ্রেন্ড। মুগ্ধতা পছন্দ করে না যে সুব্রতা ও ছাড়া আর কারোর সাথে বেশি কথা বলুক, তাই সুব্রতা অন্য কারোর সাথে মেশার বেশি চেষ্টা করে না। দুজনেই সেই ক্লাস 5 থেকে বেস্ট ফ্রেন্ড। সুব্রতার স্পর্শ আর মুগ্ধতার বাড়ির কথা সবাই জানে। এমন কোনো কথা নেই যেটা সুব্রতা জানে মুগ্ধতার ব্যাপারে।
স্পর্শ সুব্রতাকে নিজের বোনের মতো ভাবে। ক্লাস 5-এ যখন মুগ্ধতার সাথে সুব্রতার প্রথম দেখা হয়, তখন ওদের দুজনের মাঝে নামের মিল আছে বলে মুগ্ধতা সুব্রতার সাথে ফ্রেন্ডশিপ করে। তারপর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়। সুব্রতা যে খুব শান্তশিষ্ট তেমনটা একেবারে নয়। ও খুব চঞ্চল, কিন্তু মুগ্ধতার মতো এতটা নয়। কলেজে থাকতে একসাথে দুজন যে কতবার কলেজ বাঙ্ক করেছে হিসেব নেই। তার প্রতিবারই ধরাকে স্পর্শের কাছে পানিশমেন্ট পেয়েছে। ক্লাস শেষে স্যার চলে যেতে মুগ্ধতা ধপ করে বসে পড়ল, দাঁত কিরকির করে বলল, ওই নিতুর বাচ্চা নিতুকে যদি আমি একদিন আলাদা করে পেয়েছি, তাহলে ওর যে কি হাল করব আমি দেখে নিস। দোষ চিল, ওই নিতুকে বাগে পেয়ে নি, আমি ওকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের ওপর হাসান, ওকে দেখে নেব। হাই মেরি কালী নাগিন, মেরি জান। হাই স্পর্শ ভাইয়া, পিঙ্কিশ নাগিন। কথাটা বলে দুজনের দিকে তাকাতে ডেভিল স্মাইল দিল। ওরা দুজন যখন একসাথে হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা ওদের জন্যই। স্পর্শ ভাইয়া যে এত রোমান্টিক, বাবা জানাই ছিল না। স্পর্শ ভাইয়া তোকে রাতের শহর ঘোরালো? ওয়াও, কি কিউট আমার ভাইয়াটা, কি রোমান্টিক। এই তুই ফকিন্নির মতো ওনার হয়ে কথা বলছিস কিল্লাই? উনি নিশ্চয় তোকে ঘুষ খাওয়াইছে, তাই না? যার লাইগা তুই ওনার হয়ে কথা বলতাছস। দোষ, তোর মুখের কি ভাষা! তুই তো আমার দলে নাম লিখিয়েছিস, আগে বলিসনি তো। এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম, আজকে তোকে বলে চমকে দিলাম। ভালো না বল। পুরো চুমো দোষ, কিন্তু স্পর্শ ভাইয়া জানলে তোর হাত পা ভেঙে রেখে দেবে। নাগিনদের হাত পা হয় নাকি দোস্ত? আগে বলস নাই তো। সে যাই হোক, তুই ওনার হয়ে কথা বলছিস। জানিস কি উনি কি করেছেন? স্পর্শ ভাইয়াও ভুল করে? উনি আমার সেই ব্যান্ডটা ড্রেনে ফেলে দিয়েছেন, যেটা বাবা চিটাগাং থেকে এনে দিয়েছিল। ওটা এখন আমি কোথায় পাই? ঢাকাতেও নাই। কালকে এক ফকিন্নি মার্কা শপিং মলে গিয়েও পাইনি। ওরা কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছে। ছুটি হয়ে গেছে, অর্থাৎ স্পর্শ নিতে আসবে, কিন্তু এখনো স্পর্শ আসেনি দেখে সুব্রতা আর মুগ্ধতা এতক্ষণ ধরে গল্প করছিল। সুব্রতাকে ওর বিএফ নিতে আসে। সুব্রতার বিএফ এর সাথে সুব্রতার বিয়ে ঠিক হয়ে আছে। 5 বছর পর মেডিকেল কমপ্লিট হলে বিয়ে হবে। ওরা দুজনে দাঁড়িয়ে গল্প করছে, তখনই পাশ থেকে একটা মেয়ে হাসতে হাসতে বলে উঠল, পাগলদেরকে যে কেন শপিং মলে ঢুকতে দেয় বুঝি না। আমি যতদূর জানি পাগল কোনো বড় শপিং মলে অ্যালাউ না। তাহলে হয়তো জোর করে ঢুকে গেছে। পয়সাওয়ালা পিঙ্কিশ নাগিন পাগল তো, সেই জন্য হয়তো। মুগ্ধতা আর সুব্রতার বুঝতে বাকি রইল না যে কাকে উদ্দেশ্য করে বলছে। তখনই পাশ থেকে নিতু ফোনের ভিডিওটা অফ করে বলল, দেখলি তো ভিডিওটা, কিভাবে পাগলের মতো শপিং মলে ঝামেলা করছিল? আমি তো দেখলাম কত লোক ভিডিও করছে, তাই আমারও ফ্রিতে বিনোদন নিতে সমস্যা কি? আমি কেন একা হাসবো? তোরাও হাস। তাই তোদেরকে দেখলাম সবাই এই পাগলের থেকে দূরে থাকিস। কোমর টোমরেও দিতে পারে। কিভাবে পাগলরা যে ঢাকা মেডিকেলে চান্স পেল বুঝি না। নিতুকে থামিয়ে দিয়ে ওর পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই ভিডিওটা শেয়ার কর না, ফেসবুকে আপলোড দেব। কথাটা বলে আবার সবাই হাসাহাসি আরম্ভ করলো। নিতু আবার বলতে লাগলো, স্পর্শ চিনিস তো, ঢাকা মেডিকেলের সার্জন। উনি তো এই মেয়েটার জ্বালায় অতিষ্ঠ। এত ইরিটেটিং মেয়ে, যেই দেখলো যে এত বড় একটা ডক্টর অমনি তার গলে ঝুলে গেল। লজ্জা শরম কিছুই নেই মেয়ের। বিছানায়ও হয়তো। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে সুব্রতা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই ফকিনীর বাচ্চা, লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে বলিস? ও কিছু বলছে না বলে ভেবেছিস পার পেয়ে যাবি? বেয়াদব কোথাকার! পরিবারের লোকজন এই করতে পাঠিয়েছে তোদেরকে? ডক্টর পড়তে এসেছিস এইসব করার জন্য, এইসব শেখার জন্য? আর নিতু, তুই কি জানিস এর ফলাফল কি হতে পারে? সুব্রতার কথা শুনে ওরাও ঝামেলা করতে শুরু করলো। কথা কাটাকাটি হচ্ছে বেশ। সুব্রতা পেছন ঘুরে তাকাতেই দেখলো মুগ্ধতা নেই। ও অবাক হয়ে গেল। বাকিরা সবাই আনন্দে হাসছে আর বলছে যে ভয়ে পালিয়েছে বলে আবার হাসতে শুরু করলো। নিতু ওদের থেকে সরে এসে মুগ্ধতার ফোনে ফোন দিল। রিং হচ্ছে, মুগ্ধতা তুলছে না। হঠাৎ ফোন সুইচ অফ বলে উঠলো। সুব্রতা ভয় পেয়ে গেল, না জানি মেয়েটা কোথা গেল।
তাড়াতাড়ি করে স্পর্শকে ফোন করলো। ফোন করতে 3বারের বেলায় রিং হতেই স্পর্শ ফোন তুলে বলল,